গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আটক ৮২ শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা প্রতিবাদে জেলায় জেলায় মশাল মিছিল, দ্রুত হামলাকারীদের বিচার দাবি। ধানমন্ডি ৩২ নম্বরে আজও চলছে ভাঙচুর কার্যক্রম, দেখতে উৎসুক জনতার ভিড়, রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেওয়ার আহ্বান। অবৈধ বালু উত্তোলনের ঝুঁকির মুখে মৌলভীবাজারের রাজাপুর সেতু ও বন্যা প্রতিরক্ষা বাঁধ, নীরব ভূমিকায় প্রশাসন, ব্যবস্থার দাবি। এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪১ জনের, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। গত মধ্যরাত থেকেই চলে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান। দেশের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। এখনো পর্যন্ত গাজীপুরে ৭৫ জন সহ ১৩ জেলায় আটক করা হয়েছে ৮২ জনকে। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় ২টি চেকপোস্ট বসিয়ে চলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম। এই সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে গাজীপুরের ৫ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া শহরের সরকারি মুজিবুর মহিলা কলেজ এলাকায় সাতমাথা মাটিডালি সড়কে রাত ১১টা থেকে ১:৩০টা পর্যন্ত চলে তল্লাশি অভিযান। সকালে রাজধানীর খামারবাড়ির এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে ১৩ জেলায় ৮২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি করেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেন তিনি। এবং এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী, কথা বলবো তার সাথে। জানাবেন সেখান থেকে সবশেষ খবর, কেমন পরিস্থিতি এখন সেখানে দেখছেন, এবং দিনের বেলা তো যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এই অভিযান কতটুকু আসলে তৎপর রয়েছে জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে যে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, ৫টি থানা এবং মহানগর মিলে কিন্তু ৭৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী এবং তাদেরকে কিন্তু বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুরে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আবার সব জায়গায়, অর্থাৎ জানেন যে গতকালকে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সেনাবাহিনীর যৌথ বাহিনী এবং সেনাবাহিনীর কিন্তু যে তল্লাশি সেটি চলছে, এবং গাজীপুরের টঙ্গী এবং জয়দেবপুর এবং সবকিছু মিলে কিন্তু সব থানায় মিলে কিন্তু গাজীপুর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু ৩৫ জন আটক করেছে। এছাড়া কিন্তু গাজীপুরের যে জেলা পুলিশ রয়েছে, জেলা পুলিশ আটক করেছেন ৪০ জন। মোট কিন্তু এখানে ৭৫ জনকে আটক করেছে। থানা, জেলা এবং মেট্রো মিলে কিন্তু ৭৫ জনকে আটক করেছে এবং তাদের এই অভিযান কিন্তু প্রতিদিন অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে গতকাল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের যে সড়ক অবরোধ করে যে কর্মসূচি তারা দিয়েছিলেন গাজীপুরের আঞ্চলিক সড়ক, সেখান থেকে কিন্তু পুলিশের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং কিন্তু কমিশনার তাৎক্ষণিকভাবে গিয়ে ছাত্রদের সাথে কথা বলে কিন্তু সেই অবরোধ কর্মসূচিতে কিন্তু প্রত্যাহার করিয়েছেন। সে পাশাপাশি যদি
উদয়পুর মেট্রো থানার যে ওসি রয়েছে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সব জায়গায় কিন্তু আপনার আজকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সব জায়গায় সাঁড়াশি যে অভিযান সেটা কিন্তু চলছে। সেই অভিযানে আপনি জানেন যে গাজীপুর এবং জেলায় 5টি থানা এবং সব মিলে 10টি থানা থেকে প্রায় 75 জনকে কিন্তু আটক করা হয়েছে। এদিকে কিন্তু আপনি জানেন যে মোজাম্মেল সাহেবের যে মন্ত্রী এলাকা সেখানে কিন্তু আপনার জনশূন্য হয়ে পড়েছে। আশপাশের এলাকায় আমরা খবর নিয়ে জানতে পেরেছি যেটা সেখানে কিন্তু বৃদ্ধ মানুষ ছাড়া কোনো পুরুষ মানুষ কিন্তু বৃদ্ধ লোকজন ছাড়া কোনো পুরুষ মানুষ এলাকায় কোনো ঘরবাড়িতে নেই এবং তারা ভয়ে আতঙ্কে কিন্তু এলাকা ছেড়ে দিয়েছেন, এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে পুলিশ যেটা জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত অপরাধী যারা রয়েছেন তাদেরকে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে এবং থাকবে। এবং সব জায়গায় কিন্তু আপনার গত রাত্রেও কিন্তু জোরালো ভাবেই আমরা দেখতে পেয়েছি যে অভিযান চলছে সব জায়গায় এবং সব থানাগুলোতেই কিন্তু অভিযান রয়েছে। এবং আপনি জানেন যে গাজীপুরের যে ঘটনা অর্থাৎ মোজাম্মেল সাহেবের যে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী তার বাড়িতে যে হামলার ঘটনায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যে নেতৃবৃন্দ তারা সেখানে গিয়েছিলেন তাকে ওই প্রতিরোধ করার জন্য সেখানে গিয়ে কিন্তু তারা হামলার শিকার হয়ে কিন্তু বেশ কিছু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা এবং গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কালকে সন্ধ্যার দিকে কিন্তু বৈষম্য বিরোধী আরেক ছাত্র নেতার উপর গুলি বর্ষণ করা হয়, তাকেও কিন্তু ঢাকা পাঠানো হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। চলতে হবে এই জন্য একটা বিষয়ে যে কোনো একটা ইস্যুতে এখানে সব যারা সাংবাদিক ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, সবার কি চিন্তা এক হবে এটা আশা করা তো ঠিক না। একই বিষয়ে ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে, এটা স্বাভাবিক, ইট ইজ এ হিউম্যান টেন্ডেন্সি। কিন্তু এই জিনিসটা আমরা মানতে পারি না। কিন্তু এইটা মানার অভ্যাস আমার আছে। আমারা যদি সমালোচনা করেন, আই উইল বি রাদার হ্যাপি যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং। নিশ্চয়ই জন্য আই উইল গেট কারেক্টেড। আমি নিজেকে শুধরে নেবো। আপনাদের যদি দেখি যায় কোনো কিছু পয়েন্ট আউট করেন, আমি নিজেকে ঠিক করে নেবো যে দেখবো যে এটা আমার তো দেখার দরকার। যদি সবাই তালিয়া বাজাতে বাজাতে 10টা 12টা বাজিয়ে দিয়েছি আমরা। এই তালিয়া বাজাতে আমরা 10টাকে 12টা বাজিয়ে দিয়েছি। সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু সুচারুরূপে বিবেচনা করতে হবে। একজন একটা কথা বললো আর আমি শুধু তালিয়া বাজালাম, এটা যাতে না হয়, এটা আমাদের মনে রাখা উচিত। একটা কথা বলতে হয় কি, আপনারা কিছু মনে করবেন না ভাই, আমরা ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই। এবং একটা বিষয় পরিষ্কার আমার কাছে, আমার আন্ডারস্ট্যান্ডিং, ইলেকশন কমিশনকে গালি দেয়, ইলেকশন কমিশনকে যখন সমালোচনা করে, এটা আমার গায়ে লাগে, তীরের মতো লাগে। ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, যদি আমার বেশি দিন হয় নাই। কারণ বাট বিকজ আই ওন দিস অর্গানাইজেশন, আই বিলং টু দিস অর্গানাইজেশন, যে যতদিন আছি, যতক্ষণ আছি, এইটা আমার অর্গানাইজেশন, আই এম দ্য গার্জিয়ান অফ দিস অর্গানাইজেশন। সুতরাং এটা আমার খুবই লাগে। এবং আমার কাছে একটা, শুধু যদি কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। এইটা আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচাইতে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনো ভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে
পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এটা আমার অন্তরের বিশ্বাস। আমি এটা আন্তরিকভাবে এটা বিশ্বাস করি। আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that issue you have to raise, because of the politicalization of the all institutions. যতদিন পর্যন্ত আমরা এই politicization of the institutions না বন্ধ করতে পারবো, ততদিন কিন্তু আমাদের আর মুক্তি নাই রে ভাই। এটা আমার খুব দৃঢ় বিশ্বাস করি আমি, এটা আমার খুব আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং কিছু বলার জন্য অনুরোধ করেছেন, আমিও বললাম। সময় নিয়ে ফেললাম, বেশি নিয়ে ফেললাম বোধহয়। আমি যারা পুরস্কার পেলেন তাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। মৌলভীবাজারের সড়ক বিভাগের সেতুর কাছে বল গেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। দিন দুপুরে নদী কিনারা থেকে বালু তোলা হলেও নিশ্চুপ প্রশাসন। অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজার রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক বিভাগের রাজাপুর পিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ শেষ, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায়। এদিকে সেতুটির আশপাশ থেকে 7-8টি বলগেট মেশিন দিয়ে অবাধে বালু তুলছে প্রভাবশালীরা। পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় উদ্বোধনের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। এই ব্রিজের তলরসা পিলার সারা ইঞ্জাই বালি অঞ্জে ও সুটে একটা দিয়া উবার আছে ব্রিজ, ইগান যদি উপরে দিয়ে আরো গাড়িগুলা যায় ভাঙি দিব গিয়া। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে রাজাপুর ও ধলিয়া বন্যা প্রতিরক্ষা বাঁধও। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে প্রভাবশালীরা নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এই পিলারের নিচের বালি এবং মাটি সরে যাচ্ছে, এটা অত্যন্ত ঝুঁকিময়। যে কোনো মুহূর্তে ব্রিজটা উদ্বোধনের আগে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজ থেকে খুঁটি বার হয়ে গেছে, বালি যাওয়া গিয়া। এখন আমরা বাধা দিলে আমরা বাধা তারা মানে না, আর আমরা প্রশাসনের কাছে গেলে প্রশাসনে কোনো উদ্যোগিতা নেয় না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আপত্তি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি এখান থেকে ড্রেজার এবং বালিচারা উত্তোলন করে তাদের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টা উত্থাপন করেছি, লিখিতভাবে অবহিত করেছি, এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা বিভিন্ন সময় তাদেরকে অবহিত করেছি। আমরা আশঙ্কা করতেছি খুব কাছাকাছি স্থানের মধ্যে বালি এইভাবে উত্তোলন করতে থাকলে ব্রিজের পাইলিং সহ ফাউন্ডেশনে সেটেলমেন্ট জনিত প্রবলেম হতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে 38 কোটি টাকার সেতুটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। শাহবাগে সড়ক অবরোধ করেছে ম্যাথসের শিক্ষার্থীরা। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবি কি আসলে? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে শাহবাগের একটা অংশ দখল করেছে শিক্ষার্থীরা, যারা ম্যাথ শিক্ষার্থী নামে পরিচিত। তাদের কিন্তু 4 দফা দাবিতে এর আগে কিন্তু গত 22 জানুয়ারি তারা শাহবাগ নিয়ে অবরোধ করে সারাদিন বসেছিল এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হলে তাদের যে 4 দফা দাবি সেটি মানার আশ্বাস দেওয়া হলে কিন্তু তারা পরবর্তীতে কর্মসূচি করতে পারবে না। এবং যেহেতু এখন পর্যন্ত সেই দাবিগুলো মানার ব্যাপারে তেমন কোনো অগ্রগতি না থাকা শিক্ষার্থীরা বলছেন তারা কিন্তু এখানে রাস্তা আবার অবরোধ করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি তারা যথেষ্ট পরিমাণ তৎপরতা দেখিয়েছে এবং তারা মূল যে শাহবাগের চত্বর সেখানে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত ঢুকতে দেয়নি এবং সেখানে কিন্তু তারা জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু একটা অংশ তারা দখল করে বসে পড়েছে এখানে শিক্ষার্থীরা। এবং তাদের যে 4টি দাবি ছিল সেটি হচ্ছে অনতি বিলম্বে তারা দাবি করছেন যে শূন্য পদে যেগুলো নিয়োগ দেওয়া হয়নি সেগুলোকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ তারা বলছেন যে গত
14 বছরে আসলে সরকারিভাবে তাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া হয়নি এবং তারা 4 বছর ডিপ্লোমা কোর্স করার পরে অনেকে আসলে সরকারি চাকরি পাচ্ছেন এবং অনেকটা বেকার অবস্থায় তারা দিনাতিপাত করছেন, এমনটা কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন। আরেকটি দাবি করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম সেটিকে সংস্কার করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের নামের সঙ্গেও আসলে একটি তারা বলছেন যে সেখানে যুক্ত করতে হবে এবং তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে, সেটি কিন্তু তাদের অন্যতম একটি দাবি। এবং আমরা জানি যে বর্তমান যে স্বাস্থ্য শিক্ষা কমিশন যে সুপারিশ করেছে এবং বিশেষ স্বাস্থ্য নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে এই ডিএমএফ শিক্ষাকে অর্থাৎ ম্যাথসের যে শিক্ষা সেটিকে কিন্তু মেডিকেল শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা সেটিকে প্রত্যাখ্যান করে চাচ্ছেন যে নতুন তাদের জন্য আলাদা বোর্ড তৈরি করে তাদেরকে এখানে যুক্ত করতে হবে এবং তাদের জন্য স্বতন্ত্র বোর্ড নির্ধারণ করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি করছেন। তো আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আপনাদেরকে আসলে শেষ পর্যন্ত কেন রাস্তায় নামতে হলো? এর আগেও তো আপনারা আন্দোলন করেছেন। জি, আমরা গত 22 তারিখেও এসেছিলাম এখানে। আমাদেরকে 7 দিনের সময় দিয়েছিল, 7 দিনের কর্মপরিকল্পনা, মানে 7 দিনের মধ্যে আমাদের দাবি দাবা সবকিছু মেনে নেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 7 দিনের পার হয়ে আজকে 9 দিনের পড়ছে, তবুও আমাদের যে 4 দফা দাবির মধ্যে একটা দাবিও তারা মেনে নেয় নাই। এই জন্যই আমরা মূলত রাস্তায় এসেছি। আমাদের 4 দফা দাবিগুলো এর আগেও আপনারা শুনেছেন। প্রথমত আমাদের নিয়োগ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম সংশোধন, তৃতীয়ত আমাদের নিজস্ব একটা বোর্ড এবং নিজস্ব একটা বোর্ডের নাম হচ্ছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটা নিজস্ব বোর্ড দেওয়া এবং আমাদের ক্লিনিক্যাল সাবজেক্টে উচ্চশিক্ষা। এই 4টা দাবি নিয়ে মূলত আমরা রাস্তায় নেমেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীদের মূল দাবি হচ্ছে যে 4টি। তারা বলছেন যে এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাস্তা ছেড়ে যাবেন না। এবং এর আগে তারা যেহেতু 22 তারিখে আন্দোলন করেছিল, সেখানেও কিন্তু শিক্ষার্থীদের সাথে উচ্চ প্রশাসনের কথা হয়েছিল, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেসব দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন দেখেনি। এই জন্য কিন্তু তারা বলছেন যে তারা রাস্তায় নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। রোববার সকাল 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল 10টার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। 2 মাস ধরে তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদ আসর মহাখালীর গাউসুল আজম মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও সোমবার জাতীয় ঈদগাতে হবে তার দ্বিতীয় নামাজের জানাজা।